আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। তো জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপলের আসলে উৎপত্তিটা কথা সেটা নিয়ে একটু কথা বলি। যেমন আমরা জানি নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, টু প্লাস ভার্বের বেস ফর্ম। একটু আলোচনা করি, দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, জিরান্ড ভার্সেস পার্টিসিপল, যেমন আমরা নন ফাইনাইট ভার্ব জানি তিন প্রকার। একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ। আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করে তখন তাকে আমরা বলি জিরান্ড। আর একটা হলো ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলি পার্টিসিপল। তাকে কি বলি? পার্টিসিপল। এই যে আমাদের পার্টিসিপল আবার হচ্ছে তিন প্রকার। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর V3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আর এই হ্যাভিং প্লাস V3 এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। একটু মনোযোগ দিয়ে দেখি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভ হয় তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব 3 যখন অ্যাডজেক্টিভ হয় তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং প্লাস V3 এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র জিরান্ড আর পার্টিসিপল নিয়ে, মানে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। দেখো, এখানেও ভার্বের সাথে আইএনজি, এখানেও ভার্বের সাথে আইএনজি। তাহলে আজকে আমরা আলোচনা করব। দেখো, আমি উপরে শিরোনাম লিখে রেখেছি, সেটা হচ্ছে কি জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ড ভার্সেস কি? পার্টিসিপল। একটু মনোযোগ দিয়ে দেখি, আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যখন কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। কিসের কাজ? নাউনের কাজ করবে। তখন তাকে কি বলা হয়? জেরান্ড বলা হয়। কি বলা হয়? জেরান্ড বলা হয়। আবার আমি যদি দেখি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল। একটু মনোযোগ দিয়ে দেখি আমরা। এটাও ভার্বের সাথে আইএনজি, এটাও ভার্বের সাথে আইএনজি। ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে, কিসের কাজ করে? নাউনের কাজ করে, তখন তাকে বলা হয় জেরান্ড। তখন তাকে কি বলা হয়? জেরান্ড। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। খুব মনোযোগ দিয়ে দেখি। ছিল ভার্ব যুক্ত হলো আইএনজি, কাজ করলো নাউন হিসেবে। এই জন্যে, যেহেতু এটা ভার্ব ছিল এই জন্য এটাকে ভার্বাল নাউনও বলা হয়। আমি ভার্বাল নাউন নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো মনে রাখতে হবে, ছিল ভার্ব যুক্ত হলো আইএনজি, কাজ করলো নাউন হিসেবে, এই জন্য এটাকে ভার্বাল নাউন অথবা জিরান্ডও বলা হয়। তাহলে জিরান্ডকে তাহলে কি বলা হয়? ভার্বাল নাউন বলা হয়। আবার দেখো, এখানেও ছিল ভার্ব যুক্ত হলো আইএনজি, কাজ করলো কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। এই জন্য আমরা পার্টিসিপলটাকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলতে পারি। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করে তখন তার নাম হয় জিরান্ড। এবং আরও একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে ভার্ব যেহেতু ছিল সেহেতু এটা একটা ভার্বাল নাউন হিসেবেও বলা যাবে। আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভ হবে তখন তাকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা যাবে। খুব মনোযোগ দিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে। এইখানে আমরা জানি যে ভার্ব আইএনজি যুক্ত হয়ে যখন নাউন হয় তার নাম কি? জেরান্ড। মনে রাখতে হবে জেরান্ডটা সবসময় স্থির। জিরান্ড সবসময় কি? স্থির। আর প্রেজেন্ট পার্টিসিপল সবসময় হচ্ছে চলমান। অর্থগত দিক থেকে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি? চলমান। মনে রাখতে হবে জিরান্ড সবসময় স্থির, প্রেজেন্ট পার্টিসিপল সবসময় কি? চলমান। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর একটা কোশ্চেন এখান থেকে আসে যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল থেকে এই ধরনের একটা কোশ্চেন আসে যে জিরান্ড কি হিসেবে কাজ করে? আমরা জানি জিরান্ড নাউন হিসেবে কাজ করে। তো এখানে আমাদের কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হয়। কীভাবে হয় আমি বলে দিচ্ছি। জিরান্ড মূলত একটা নন ফাইনাইট ভার্ব, সুতরাং জিরান্ড বাক্যে কাজ করে ভার্ব এবং নাউন হিসেবে। যদি ভার্ব এবং নাউন কোথাও উত্তর থাকে তাহলে এই দুটো উত্তর রাইট, আর যদি ভার্ব এবং নাউন না থাকে তাহলে উত্তর নাউন রাইট। ওকে। এবং প্রেজেন্ট পার্টিসিপল কি হিসেবে কাজ করে? এটাও একটা নন ফাইনাইট ভার্ব, তার মানে এটাও কি হিসেবে কাজ করে? ভার্ব এবং কি? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এই জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। আশা করি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের বেসিক কনসেপ্টটা বুঝছো। আরেকবার বলতেছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে তখন তার নাম জেরান্ড। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। যেহেতু জিরান্ড হচ্ছে কি বলেন তো? জিরান্ড মানে নাউন। তাহলে নাউন যেখানে যেখানে বসে আমাদের জিরান্ডও সেখানে বসবে। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভ। তার মানে কি? যে জায়গায় অ্যাডজেক্টিভ বসে সেই জায়গাগুলোতে অ্যাডজেক্টিভ বসবে। আমরা যদি প্রথম আলোচনাটা করি, এক নম্বরে হচ্ছে আমি বলে দিচ্ছি সাবজেক্ট হিসাবে। কি হিসাবে? সাবজেক্ট হিসাবে জিরান্ড বসে। কি হিসাবে ভাইয়া? সাবজেক্ট হিসাবে। একটু মনোযোগ দিয়ে দেখি।
আমরা যদি বলি এই যে ওয়াক একটা ভার্ব, ওয়াক একটা কি ভার্ব, তার সাথে কি যুক্ত হলো আইএনজি। আইএনজি, ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। বেস্ট এক্সারসাইজ, খুব মনোযোগ দিয়ে দেখবেন, ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। এখানে আমরা জানি একটা বাক্যের উপকরণ থাকে মূলত তিনটি। এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, আর ভার্বের আগে যে বেটাই থাকুক তার নামই হচ্ছে সাবজেক্ট। তার নাম কি সাবজেক্ট। আর আমরা জানি সবসময় সাবজেক্ট হিসেবে কি বসে বলো দেখি, নাউন বা প্রোনাউন। আইএনজি যুক্ত হয়ে যেহেতু কোনো প্রোনাউন নাই, তার মানে এটা প্রোনাউন হইতে পারে না, তাহলে বাক্যে এটা কি হিসাবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে। আর সাবজেক্ট মানে এই যে আইএনজি যুক্ত সাবজেক্ট মানে কি বলো দেখি, নাউন। তাহলে দেখো তো একটু মনোযোগ দিয়ে দেখো, ছিল কি ভার্ব, যুক্ত হলো কি আইএনজি, কাজ করলো কি হিসাবে, নাউনের মতো। তাহলে এটার নাম কি ভাইয়া, জেরান্ড। তাহলে এটার নাম কি বলো দেখি, জেরান্ড। তাহলে এই যে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বাক্যের শুরুতে, কোথায়, বাক্যের শুরুতে আইএনজি যুক্ত হয়ে যে শব্দটা আছে সেই শব্দটা আমাদের কি হিসেবে কাজ করলো, জিরান্ড হিসেবে। কি হিসেবে, কি হিসেবে জিরান্ড, এই যে ভাইয়া সাবজেক্ট হিসেবে জিরান্ড। এখন কিছু কিছু বইয়ে লেখা আছে যে বাক্যে মানে কিছু কিছু জায়গায় আমরা দেখি মানুষ বলে যে বাক্যের শুরুতে আইএনজি যুক্ত শব্দ থাকলেই নাকি জিরান্ড, কিন্তু এই জিনিসটা একদমই ঠিক নয়। আমি এটা একটু ব্যতিক্রম বুঝাই দিচ্ছি। দেখো আগে আমরা এটা বুঝি যে মূল ভার্বের আগে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে সেটা সাবজেক্ট হিসেবে কি হয়, জিরান্ড হয়। এখন একটা ব্যতিক্রম আলোচনা দেখো, এইবার যদি আমি এইরকম একটা বাক্য দেই যে রিডিং বুকস, রিডিং বুকস ইউ ক্যান লার্ন, ইউ ক্যান লার্ন মেনি থিংস, মেনি থিংস, মেনি থিংস। খুব মনোযোগ দিয়ে দেখবা, দেখো এখানেও বাক্যের শুরুতে আইএনজি যুক্ত আছে, এখানেও বাক্যের শুরুতে আইএনজি যুক্ত আছে। তাহলে আজকের পর থেকে যখন আমি ক্লাস শেষ করব, আজকের পর থেকে যেন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কোনো ধরনের প্রবলেম না থাকে। বাক্যের শুরুতে আইএনজি যুক্ত শব্দ আছে, এটা জিরান্ড নাকি পার্টিসিপল, জিরান্ড, কারণ মূল ভার্বের আগে অতিরিক্ত কোনো সাবজেক্ট নাই, সুতরাং এই মূল ভার্বের সাবজেক্ট হিসাবে এটা জিরান্ড। কিন্তু দেখো এখানেও বাক্যের শুরুতে আইএনজি যুক্ত শব্দ আছে, এখানেও বাক্যের শুরুতে কি আছে, আইএনজি যুক্ত শব্দ আছে, কিন্তু এই বাক্যের মূল ভার্ব কোথায়, এই বাক্যের মূল ভার্ব হচ্ছে ইউ ক্যান লার্ন, ইউ ক্যান লার্ন। এই ইউ ক্যান লার্নের সেই সাবজেক্ট রিডিং না, কারণ ইউ ক্যান লার্ন, এই যে লার্ন, ইউ ক্যান লার্ন এর হচ্ছে সাবজেক্ট কোনটা, ইউ। এই সাবজেক্ট কোনটা, ইউ। যেহেতু এটা সাবজেক্ট আছে, তাহলে কোনো বাক্যে মূল ভার্বের যদি আলাদা করে কোনো সাবজেক্ট থাকে তাহলে ওই বাক্যের শুরুতে যে আইএনজি যুক্ত শব্দটা আছে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর একটা ক্লিয়ার করে দেই, বাক্যের শুরুতেই আইএনজি যুক্ত শব্দ থাকলেই আমরা বলবো না ওটা জিরান্ড, বলবো না ওটা প্রেজেন্ট পার্টিসিপল। আমরা কিভাবে বের করব, আমরা প্রথমে যে কাজটা করব ওই বাক্যের মেইন ভার্ব কোনটা সেটা খুঁজে বের করব। এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে এটা, এই মেইন ভার্বের কি আলাদা কোনো সাবজেক্ট আছে, না, নাই। তার মানে আইএনজি যুক্ত শব্দটাই সাবজেক্ট হয়ে গেছে। সাবজেক্ট হলে কি, নাউন, তার মানে এটা হয়ে গেল সাবজেক্ট হিসেবে জিরান্ড। কিন্তু এই বাক্যেও আমাদের বাক্যের শুরুতে কি আছে, আইএনজি যুক্ত শব্দ আছে। এই আইএনজি যুক্ত শব্দটা জিরান্ড নাকি পার্টিসিপল বের করার নিয়ম একটাই, মনে রাখবেন। এই বাক্যে মূল ভার্ব কোনটা, মেইন ভার্ব হচ্ছে ক্যান লার্ন, ক্যান লার্ন। এই মূল ভার্বের সাবজেক্ট কোনটা, মূল ভার্বের সাবজেক্ট আছে না নাই, আছে। কি আছে, ইউ। তাহলে মূল ভার্বের যদি আলাদা একটা সাবজেক্ট থাকে তাহলে ওই বাক্যের শুরুতে যে আইএনজি যুক্ত শব্দটা ছিল সেটা হয়ে যাবে কি, প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি 1 নম্বর বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা কয়েকটা স্টেপে পড়বো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাবজেক্ট হিসেবে কি বসে, জিরান্ড বসে। কিন্তু বাক্যের শুরুতে আইএনজি যুক্ত শব্দ থাকলেই যে জিরান্ড এটা বলা যাবে না। তাহলে আমরা 1 নম্বরটা আশা করি ক্লিয়ার হয়ে গেছি যে বাক্যের শুরুতে আইএনজি যুক্ত শব্দ এটা মেইন ভার্বের সাবজেক্ট হলে জিরান্ড, আর মেইন ভার্বের যদি আলাদা কোনো সাবজেক্ট থাকে তাহলে বাক্যের শুরুতে আইএনজি যুক্ত শব্দটা হবে কি, প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছো। এবার 2 নম্বর, আমরা 1 নম্বরে কি পাইলাম ভাইয়া, সাবজেক্ট হিসাবে জিরান্ড এবং এর একটা ব্যতিক্রম দেখলাম আমরা। হ্যাঁ, এবার আমরা দেখব 2 নম্বর। 2 নম্বরে কি, দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, আগে আমরা বাক্যের উদাহরণটা দেখি তারপরে বুঝবো। হ্যাঁ, এই দেখো আমি বললাম আই ডিসলাইক, আই ডিসলাইক ক্রাইং, আই ডিসলাইক ক্রাইং, ক্রাইং। যারা অর্থ করতে পারবা তাদের কিন্তু হয়ে গেছে। দেখো আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। আমি কি অপছন্দ করি, কান্না। তার মানে কি এখানে কেউ কাঁদতেছে না, চলমান না, স্থির। তাহলে স্থির থাকলেই জিরান্ড, এটা তোমরা ক্লিয়ার। তাছাড়াও আমি সিস্টেমে তোমাদের বুঝাই দিচ্ছি, কারণ মনে রাখবা উইদাউট অর্থ উই আর নো ব্যর্থ। দেখো আমাদের একটা বাক্যের উপকরণ কয়টা, 3টা। তাহলে এটার নাম কি, সাবজেক্ট, এটার নাম কি, ভার্ব, আর এটার নাম কি, এক্সটেনশন। খুব মনোযোগ দিয়ে দেখো, দেখো এইখানে ভার্ব হচ্ছে ডিসলাইক। যখন তুমি মূল ভার্বটাকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করবা, কি বা কাকে দ্বারা কোশ্চেন করবা, যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাকে কি বলে,
অবজেক্ট বলে, মাথায় রাখবা। তাহলে আই ডিসলাইক ক্রাইং, আমি অপছন্দ করি। কি অপছন্দ করি ভাইয়া? কান্না অপছন্দ করি। কি অপছন্দ করি? কান্না। তাহলে এখানে আমরা কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাইলাম তার নাম কি ভাইয়া বলো দেখি? অবজেক্ট। তার নাম কি? অবজেক্ট। আর বলো তো দেখি অবজেক্ট হিসেবে কি বসে? আমরা জানি অবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসে। নাউন অথবা কি বসে? প্রোনাউন বসে। খুব মনোযোগ দিয়ে দেখো, নাউন অথবা কি বসে? নাউন অথবা প্রোনাউন। খুব মনোযোগ দিয়ে দেখো, ক্লাসটা দেখো, আর কখনো ভুল হবে না, ঠিক আছে? যাদের গুচ্ছে সামনে পরীক্ষা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে, ক্লাসটার থেকে একটা কোশ্চেন কমন পেতে পারো। দেখো, তাহলে আমরা জানি ভার্বটাকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় তার নাম অবজেক্ট। আর অবজেক্ট হিসাবে সবসময় নাউন বা প্রোনাউন বসে। যেহেতু ছিল কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, আইএনজি যুক্ত শব্দ কখনো প্রোনাউন হতে পারে না, তার মানে এটা প্রোনাউন না, এটা কি বলো দেখি? নাউন। তাহলে দেখো তো, ছিল কি ভার্ব, যুক্ত হলো কি আইএনজি, কাজ করলো কি হিসেবে? অবজেক্ট, মানে নাউন হিসেবে। অবজেক্ট মানে কি? নাউন হিসেবে। তার মানে এটা কি? ভার্ব যখন আইএনজি যুক্ত হয় নাউনের মতো কাজ করে তখন তাকে কি বলে বলো দেখি? জেরান্ট বলে। কি বলে? জেরান্ট বলে। তাহলে আমাদের এটা পেয়ে গেলাম জেরান্ট। এখন কোশ্চেন হচ্ছে ভাই এটা কি হিসেবে জেরান্ট? খুব মনোযোগ দিয়ে দেখো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট। কারণ ভার্বটাকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে উত্তর পেয়েছি। তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে ভার্বটা থাকে আমরা জানি সেই ভার্বটার নামই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। মনে আছে তো? আচ্ছা দেখো, আমি আবার বলি, সাবজেক্ট এবং অবজেক্ট এর মাঝে যে ভার্বটা থাকে তাকে বলা হয় ভার্ব অফ ট্রানজিটিভ। ভার্ব অফ ট্রানজিটিভ। খুব মনোযোগ দিয়ে দেখো, আরেকবার বলছি দেখো, আমরা যখন এই যে বাক্যের শেষে আইএনজি যুক্ত শব্দ পাবো মানে ভার্বের পরে, তখন ওই ভার্বটাকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যদি উত্তর পায় তার নাম অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে। যেহেতু আইএনজি যুক্ত অবজেক্ট তার মানে এটা নাউন। আর আইএনজি যুক্ত নাউন হলে সেটাকে আমরা কি বলি? জেরান্ট। তার মানে এটা কি হিসেবে জেরান্ট? এই যে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর এটা কি হিসেবে জেরান্ট? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ট। তাহলে আমরা 2 নাম্বার পেয়ে গেলাম। কি ভাইয়া বলো দেখি? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ট। একটু লিখে নাও, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ট। আচ্ছা, ভার্বের পরে আইএনজি যুক্ত শব্দ থাকলেই কি জেরান্ট হবে ভাইয়া? না। এখন আমি এটা নিয়ে একটু কথা বলবো। দেখো, এখানে ছিল আই ডিসলাইক ক্রাইং, আই ডিসলাইক ক্রাইং। এবার দেখো তো, আমি একটা লিখলাম হি কেম রানিং, হি কেম রানিং। খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে হি সাবজেক্ট, কেম ভার্ব, এটা এক্সটেনশন। তাহলে দেখো তো ভার্বটাকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে কি উত্তর পাওয়া যাচ্ছে? দেখো, কেম মানে কি? এসেছিলেন। কিভাবে কি এসেছিলেন? উত্তর নাই। কাকে এসেছিলেন? উত্তর নাই। তার মানে এবার আমরা জিজ্ঞাসা করব কিভাবে এসেছিলেন, মানে হাউ, হোয়ার, হোয়েন, হয় দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় আমরা জানি সেটা মূলত অ্যাডভার্বের কাজ করে। আর সাবজেক্ট এবং অ্যাডভার্বের মধ্যে মনে রাখবা, এই যে সাবজেক্ট এবং অ্যাডভার্বের মাঝে যে ভার্বটা থাকে সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তোমরা সবাই জানো যে এই ভার্বটা অর্থাৎ কেম ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে তাহলে ওটা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে একদম ক্লিয়ার করে নাও, ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি যুক্ত শব্দ থাকলে জেরান্ট। ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি যুক্ত শব্দ থাকলে কি? জেরান্ট। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি যুক্ত শব্দ থাকলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার হয়েছে কিনা বলো? 2 নম্বর কোশ্চেনটা আরেকবার লিখে নাও। যদি ভার্বের কোনো প্রবলেম থাকে আমার ভার্বের লেকচারটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নিবা। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এই দেখো, দা বেস্ট SHN লিখে সার্চ দিলেই ইউটিউব চ্যানেলটা চলে আসবে। ওকে, দা বেস্ট SHN। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম যে ভিটি অর্থাৎ ভার্ব অফ ট্রানজিটিভ এরপর আইএনজি যুক্ত শব্দ মানেই হচ্ছে কি বলো দেখি? এটা মানেই হচ্ছে জেরান্ট। এটা মানে কি? জেরান্ট। আর এই যে ভিআই অর্থাৎ ভার্ব অফ ইনট্রানজিটিভ এরপরে আইএনজি যুক্ত শব্দ মানেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বিষয়টা ক্লিয়ার কিনা বলো? ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি মানে জেরান্ট, ইনট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে যাব। দেখো, 3 নম্বর
আগে একটা বাক্য দেখি, যেমন আমি লিখলাম আই অ্যাম ফন্ড অফ ব্র্যাকেট আছে ওয়াক। দেখি তোমরা এটা রাইট ফর্ম অফ ভার্ব পারো কিনা। দেখো এটা আমরা রাইট ফর্ম অফ ভার্ব করলে ইজিলি পাবো। আমরা জানি টু এর পরে ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম বসে। টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। তার মানে আমরা যেহেতু এখানে অফ একটা প্রিপোজিশন পেয়েছি, তার মানে আমাদের এখানে ওয়াক শব্দটা কি হয়ে যাবে? ওয়াকিং। কি হয়ে যাবে? ওয়াকিং। তাহলে দেখো তো ভাইয়া, প্রিপোজিশনের পরে শব্দ আছে কয়টা? একটা। আর আমরা জানি প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা সবসময় কি হয় বলো দেখি? নাউন হয়। কি হয়? যেমন আমি যদি বলি আই লিভ ইন রংপুর, আই লিভ ইন রংপুর, তাহলে দেখো তো এখানে ইনটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে শব্দ আছে কয়টা? একটা। তার মানে এটা নাউন। তার মানে এটা কি? নাউন। তাহলে দেখো এবার এখানে কি ছিল ভাইয়া? প্রিপোজিশন। এরপরে ভার্ব আসলে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। আইএনজি যুক্ত হয় যেহেতু এটা নাউনের কাজ করছে। কিসের কাজ? নাউনের কাজ করছে। তার মানে এটা হয়ে গেছে জেরান্ড, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে কি বলা হয়? জেরান্ড বলা হয়। তাহলে দেখো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। আইএনজি যুক্ত হয় কি হিসাবে কাজ করে? জেরান্ড হিসাবে কাজ করে। যদি কোশ্চেন করা হয় কি হিসেবে জেরান্ড, তাহলে মনে রাখবা প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে জেরান্ড। প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে জেরান্ড। প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে জেরান্ড। খুব মনোযোগ দিয়ে দেখো জায়গাটা। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। আইএনজি যুক্ত হয় কি হয়? নাউন, কারণ প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। তার মানে ভার্ব যখন আইএনজি যুক্ত হয় নাউনের কাজ করে তখন তাকে কি বলা হয়? জেরান্ড। কি হিসাবে জেরান্ড? প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে জেরান্ড। তাহলে আমরা 3 নম্বরে পাইলাম কি? এখানে আমরা একটু মনে রাখবো আর্টিকেল, পসেসিভ, হ্যাঁ, তারপর হচ্ছে ডিটারমিনার এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে কি হয়? জিরান্ড হয়। কি হয়? জিরান্ড হয়। কথাটা মাথায় রাখতে হবে। আর্টিকেল, পসেসিভ, ডিটারমিনার, প্রিপোজিশন, এরপরে আইএনজি যুক্ত শব্দ থাকলে কি হবে? জিরান্ড হবে। যেমন আই অ্যাম ফন্ড অফ ওয়াকিং, তাহলে ওয়াকিংটা এখানে কি? জিরান্ড। কি হিসাবে জেরান্ড? প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে জেরান্ড। এটা আমরা সবাই জানি যে প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত শব্দটি হয়ে যায় জেরান্ড। আইএনজি যুক্ত শব্দটি হয়ে যায় জেরান্ড। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা একটু আলোচনা করি। দেখো আমরা এইরকম একটা জিনিস যদি তোমাদের দেখাই, যেমন আফটার হার ওয়েডিং, অথবা আমি আবার লিখলাম আফটার দিস ওয়েডিং। খুব মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ, এই জায়গাটা। ওকে, দেখো ভাইয়া এবার আমাদের প্রিপোজিশনের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নাই। প্রথমে আছে কি? প্রিপোজিশন, তারপরে কি আছে? প্রোনাউন, তারপরে কি আছে? প্রোনাউন, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে কি? ভার্বের সাথে আইএনজি। তোমাদের এই জায়গাটাতে একটু বিপদে পড়তে পারো, বিপদটাকে মুক্ত করে নাও। দেখো যদি আমাদের এরকম একটা স্ট্রাকচার থাকে যে প্রথমে প্রিপোজিশন, তারপরে প্রোনাউন, তারপরে ভার্বের সাথে আইএনজি, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা জিরান্ডও হতে পারে, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। দেখো কখন জিরান্ড হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের প্রিপোজিশনের পরে প্রোনাউন, এরপরে আইএনজি যুক্ত শব্দ। এই যে প্রিপোজিশনের পরে যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা যদি পার্সোনাল প্রোনাউন হয়, কি হয়? পার্সোনাল প্রোনাউন হয়, অর্থাৎ ব্যক্তিকে বোঝায়। কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়। যেমন আফটার হার ওয়েডিং, এখানে হারটা কোন প্রোনাউন? ভাই এটা হারটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক না, মানে প্রোনাউন ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন হয়। তাহলে মনে রাখবা এই যে প্রিপোজিশনের পর পার্সোনাল প্রোনাউন এবং তারপরে আইএনজি যে যুক্ত শব্দটা আছে সেটা হয়ে যাবে জেরান্ড। সেটা হয়ে যাবে কি? জেরান্ড। আবার দেখো এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা কি পার্সোনাল প্রোনাউন? না। পার্সোনাল প্রোনাউন বাদে অন্য যে কোনো প্রোনাউন থাকুক, এরপরে আইএনজি যুক্ত শব্দটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। কথাটাকে ক্লিয়ারলি বুঝতে পারছো? প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, জিরান্ড হয়ে যায়। ওকে, শেষ। কিন্তু প্রিপোজিশনের পরে যদি প্রোনাউন থাকে, প্রিপোজিশনের পরে যদি কি থাকে? প্রোনাউন থাকে, আর এরপরে আইএনজি যুক্ত শব্দটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। যদি প্রোনাউনটা হয় পার্সোনাল প্রোনাউন তাহলে ওটার নাম হবে জিরান্ড, আর প্রোনাউনটা যদি পার্সোনাল প্রোনাউন বাদে যে কোনো জিনিস হয় তাহলে ওর নাম হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছো। তাহলে 3 নাম্বারটা আমাদের ক্লিয়ার। এবার আমরা যাব 4 নাম্বারে। খুব মনোযোগ দিয়ে দেখবা 4 নাম্বার কোশ্চেনটা। ওকে,
আচ্ছা আচ্ছা বলো তো, আমরা জানি নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন এটাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। কি নাউন? কম্পাউন্ড নাউন। আচ্ছা একটু দেখো, নাউন প্লাস নাউন ইকুয়াল কি? কম্পাউন্ড নাউন। কেন এই কথাটা বললাম একটু বিস্তারিত দেখাচ্ছি। দেখো, যেমন এখানে আমি একটা শব্দ লিখলাম, 4 নাম্বার শেখাচ্ছি। দেখো, হি হ্যাজ লস্ট হিজ ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক। এখন কথা হচ্ছে ভাইয়া, এইখানে আইএনজি যুক্ত শব্দটা জিরান নাকি পার্টিসিপল? অনেকেই ভাববে যে ভাইয়া ডিটারমিনারের পরে দুইটা শব্দ আছে, তার মানে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ হলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, আর নাউন হয়ে গেলে এটা হয়ে যাবে জিরান্ট। তো আমরা একটু আলোচনা করে দেখি আসলে কি হয়। যখন তুমি দেখবা যে এই যে একটা নাউন, এই যে একটা কি নাউন, এর আগে ভার্বের সাথে আইএনজি, এর আগে কি ভার্বের সাথে আইএনজি, মনে রাখবা, কষ্ট করে একটু মনে রাখবা এই জায়গাটাতে, আজকের পর আর কখনো ভুল হবে না। এই যে একটা নাউন, নাউনের আগে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে, এই আইএনজি যুক্ত শব্দটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। কখন জিরান্ড হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, যখন আমরা পেয়ে গেছি স্টিক একটা নাউন, এর আগে একটা আইএনজি যুক্ত শব্দ, এটা জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল খুব ইজিলি বের করবা। কিভাবে বের করবা? তুমি ওই যে নাউনটাকে সাবজেক্ট বানাবা। দেখো স্টিক, স্টিকটাকে আমি কি বানালাম? নাউন বানালাম। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবা, স্টিক ইজ ওয়াকিং, স্টিক ইজ ওয়াকিং। দেখো তো ভাইয়া বাক্যটা কি সঠিক নাকি ভুল? লাঠি হাঁটতে পারে, স্টিক ইজ ওয়াকিং, বাক্যটা কি লিগ্যাল নাকি ইল্লিগ্যাল? ভাইয়া বাক্যটা ইল্লিগ্যাল। মনে রাখবা, বাক্যটা ইল্লিগ্যাল হলেই এটার নাম হবে জেরান্ট। এটার নাম হবে কি? জেরান্ট। এটার নাম কি? জেরান্ট। তাহলে দেখো, এইখানে আমরা নাউনটাকে সাবজেক্ট বানালাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম, বাক্যটা ইল্লিগ্যাল, তার মানে এটা হচ্ছে জেরান্ট। এটা কি? জেরান্ট। এটা জেরান্ট মানে কি বলো দেখি? নাউন। জেরান্ট মানে কি? নাউন। তাহলে এটাও একটা নাউন। নাউন প্লাস নাউন ইকুয়াল কি নাউন হয়? কম্পাউন্ড নাউন। তাহলে যদি কোশ্চেন করা হয় এটা কি হিসেবে জেরান্ট? কম্পাউন্ড নাউন হিসেবে জেরান্ট। কথাটা কি বুঝতে পারছো কিনা বলো? আবার বলছি, যদি কোনো বাক্যে নাউনের আগে আমাদের আইএনজি যুক্ত শব্দটাকে, সেটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। যদি জিরান্ড হয়, এই জিরান্ড প্লাস নাউন ইকুয়াল কম্পাউন্ড নাউন। ইকুয়াল কি নাউন? কম্পাউন্ড নাউন। কখন জিরান্ড হবে বোঝার জন্য আমি বলছি যে আমরা ভার্বটাকে, মানে ওই যে নাউনটাকে সাবজেক্ট বানাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। বাক্যটা যদি লিগ্যাল হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর ইল্লিগ্যাল হলে অর্থাৎ সঠিক না হলে এই আইএনজি যুক্ত শব্দটা হবে জিরান্ট। যেমন স্টিক ইজ ওয়াকিং, এই বাক্যটা ইল্লিগ্যাল, এই জন্য ওয়াকিং শব্দটা এখানে হচ্ছে কি? জিরান্ট। কিন্তু আমি এরকম যদি একটা বাক্য লিখি, যেমন দেখো, আই স এ ফ্লাইং, FLYING, ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড। দেখো তো ভাই এখানে নাউন পাইছো, তার আগে কি আইএনজি যুক্ত শব্দ পাইছো, তাহলে নাউনটাকে সাবজেক্ট বানাও, BIRD, বার্ড ইজ ফ্লাইং। দেখো তো, বার্ড ইজ ফ্লাইং। বাক্যটা কারেক্ট নাকি ভুল? বাক্যটা হতে পারে, কারণ পাখি উঠতে পারে, তার মানে বাক্যটা লিগ্যাল। বাক্যটা যখন লিগ্যাল হবে তখন এই আইএনজি যুক্ত শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত শব্দটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। এখন বাক্য ছাড়াই তোমরা বলতে পারবা। যেমন দেখো, আমি যদি তোমাদের বলি SWIMMING, সুইমিং পুল, সুইমিং পুল, তাহলে দেখো তো এটা জিরান না পার্টিসিপল বের করতে পারবা কিনা? কারণ কি দেখো তো, এবারে এইভাবে চিন্তা করবা, পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং। বাক্যটা কি লিগ্যাল নাকি ইল্লিগ্যাল? ভাই ইল্লিগ্যাল, তার মানে এই যে সুইমিং শব্দটা কি? জিরান্ট। কি হিসাবে জিরান্ট? কম্পাউন্ড নাউন হিসাবে জিরান্ট। তারপরে দেখো তো, রিডিং রুম, রিডিং রুম, রিডিং রুম। আচ্ছা, এই রিডিং রুমের রিডিংটা জিরান্ট না পার্টিসিপল তোমরা নিজে বলবা। আবার আমি যদি বলি রোলিং স্টোন, রোলিং স্টোন, স্টোন, তাহলে এই রোলিংটা জিরান্ট নাকি পার্টিসিপল এটা তোমরা বলবা। আশা করি 4 নাম্বারটা বুঝতে পারছো। এবার আসো 5 নাম্বার। আমরা দেখি একটু 5 নাম্বারে কি আছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখবা। আমি কিন্তু তোমাদের চেষ্টা করতেছি ব্যতিক্রমগুলো সহ আলোচনা করার জন্য। 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখবা। ভাইয়া আমি আগে প্রথমে একটা আলোচনা করি, সেটা হচ্ছে যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। দেখো, এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো এক্সটেনশন। এখানে স্টুডেন্টটা কে ভাইয়া বলো তো দেখি? স্টুডেন্টটা হচ্ছে আমি, তার মানে আই ইকুয়াল স্টুডেন্ট লেখা যায়, আই ইকুয়াল
স্টুডেন্ট লেখা যায়। তাহলে সাবজেক্ট ইকুয়াল দিয়ে যদি এক্সটেনশনটা লেখা যায় তো ওই এক্সটেনশনটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কি বলা হয় ভাইয়া? কমপ্লিমেন্ট। একটু মনে রাখবা এক্সটেনশনটাকে কি বলা হয়? কমপ্লিমেন্ট। দেখো এখানে আই এম এ স্টুডেন্ট, স্টুডেন্টটা কে? স্টুডেন্টটা তো হচ্ছে আমি, তাহলে আই ইকুয়াল কি স্টুডেন্ট বলা যায়? হ্যাঁ যায়। তাহলে মনে রাখবা সাবজেক্টের সাথে ইকুয়াল দিয়ে যদি এক্সটেনশনটা লেখা যায় ওই এক্সটেনশনটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আরেকটা জিনিস তাহলে ক্লিয়ার হও, এটা হলো সাবজেক্ট, এটা হলো কমপ্লিমেন্ট, আর এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা থাকে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা থাকে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আশা করি লিঙ্কিং ভার্বটা বুঝতে পারছেন। তাহলে এখন আমি একটা যে জিনিসটা এখন আমি মূলত আলোচনা করব সেটা হচ্ছে, একটু দেখো এদিকে দেখো, আমি এরকম একটা বাক্য লিখলাম, ইট ইজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। ভাইয়া বলো তো, তোমার জন্য একটা কোশ্চেন থাকলো, এই যে এই কোশ্চেনটা এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? ম্যাক্সিমাম স্টুডেন্টই বলবে ভাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? দেখো এই যে ইট ইকুয়াল ইন্টারেস্টিং বলা যায় কি না? দেখো তো দেখি, ইট ইকুয়াল ইন্টারেস্টিং, ইট ইকুয়াল ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বলা যায় কি না? ভাইয়া হ্যাঁ যায়। কারণ হচ্ছে ইন্টারেস্টিং কোনটা? এটা। তাহলে এটা হলো কি সাবজেক্ট, আর এটা হলো কি এক্সটেনশন। এক্সটেনশনটা যেহেতু ইকুয়াল দিয়ে লেখা যায় তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আর আমরা জানি কমপ্লিমেন্ট হিসেবে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। তাহলে দেখো এইখানে যে কমপ্লিমেন্টটা আছে, মানে এই কমপ্লিমেন্টটা কিন্তু আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট। প্রথমে তোমরা বের করে নিবা কমপ্লিমেন্ট। যখন দেখবা আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট, কি যুক্ত কমপ্লিমেন্ট? আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট। এটা কিভাবে বের করতে হয় আমি শিখিয়ে দিয়েছি। এই আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট এটা যদি নাউনের কাজ করে, কিসের কাজ করে? নাউনের কাজ করে, তখন হবে এটা জেরান্ড। কি হবে? জেরান্ড। আর যদি এটা অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমরা যখন আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট পাবো সেটা জেরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। দেখি আমরা কখন জেরান্ড হবে আর কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে। জাস্ট একটা কথা মনে রাখবা, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবা। আগে বলো যে কমপ্লিমেন্ট বুঝতে পারছো কিনা। যদি কমপ্লিমেন্ট বুঝতে না পারো আমাকে নক দিও, আমার কমপ্লিমেন্টের একটা ভিডিও আছে, আমি তোমাকে দিয়ে দিব। দেখো এই যে ইট ইজ, আমরা একটা কমপ্লিমেন্ট পেয়ে গেছি আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট, ইন্টারেস্টিং। ওই ইন্টারেস্টিং এই আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট আর আগে আইএনজি যুক্ত ইন্টারেস্টিং মানে আইএনজি যুক্ত কমপ্লিমেন্টার আগে জাস্ট একটা ভেরি যুক্ত করে দিবা। কি যুক্ত করে দিবা? ভেরি। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। বাক্যটা হয়েছে কি না হয়নি? যদি হয়ে থাকে তাহলে এই আইএনজি যুক্ত শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি না হয় তাহলে হচ্ছে জিরান্ড। যেমন দেখো আমি যদি একটা বাক্য বলি, আমি যদি একটা বাক্য লিখি এখানে, দেখো আমি এবার বললাম মাই হবি ইজ গার্ডেনিং, ইজ গার্ডেনিং। ভাই দেখো তো দেখি এখানে মাই হবি মানে আমার শখ, আমার শখ কি? গার্ডেনিং। তাহলে মাই হবি ইকুয়াল কি গার্ডেনিং বলা যায়? হ্যাঁ ভাইয়া যায়। তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কি কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্টটা কেমন? আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট। তার মানে এটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। এখন আমরা কি করব? জিরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে? এই আইএনজি যুক্ত কমপ্লিমেন্টের আগে জাস্ট একটা কি যুক্ত করে দিব? ভেরি যুক্ত করে দেব। দেখো তো মাই হবি ইজ ভেরি গার্ডেনিং বাক্যটা হয়। আমার শখ হচ্ছে খুবই বাগান করা, খুব বাগান করা হলো না। তার মানে যেটা ভেরি যুক্ত করলে, মানে কমপ্লিমেন্টের আগে যদি ভেরি যুক্ত করে বাক্যটা রাইট না হয় তাহলে ওই আইএনজি যুক্ত কমপ্লিমেন্টটা হচ্ছে জেরান্ড। আইএনজি যুক্ত কমপ্লিমেন্টটার নাম কি? জেরান্ড। আর যদি আইএনজি যুক্ত কমপ্লিমেন্টের আগে ভেরি যুক্ত করে বাক্যটা হয় তাহলে ওটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছো। আরো দুই একটা উদাহরণ দেখলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবা। দেখি আমরা আরো দুই একটা উদাহরণ দেই। যেমন দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। যেমন আমি যদি বলি মাই অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটি আমার কাজ কি? ইজ টিচিং, THING, টিচিং। আমার কাজ হচ্ছে শিক্ষা, আমার কাজ হচ্ছে কি? শিক্ষা। তাহলে দেখো আমার কাজ ইকুয়াল শিক্ষা, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কেমন কমপ্লিমেন্ট? আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট। তাহলে এই টিচিংটার আগে কি একটা দাও? ভেরি যুক্ত করো। মাই অ্যাক্টিভিটি ইজ ভেরি টিচিং হয় না? ভাইয়া হয় না। তার মানে এই আইএনজি যুক্ত শব্দটা কি? জিরান্ড। এই আইএনজি যুক্ত শব্দটা কি বলো দেখি? জিরান্ড। কি হিসাবে জিরান্ড?
এটা কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড 5 নম্বরে কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড। তাহলে মনে রাখতে হবে কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। এটা আমরা কিভাবে বের করব? ওই আইএনজি যুক্ত কমপ্লিমেন্টের আগে একটা ভেরি যুক্ত করব। কি যুক্ত করব? ভেরি যুক্ত করব। ভেরি যুক্ত করে বাক্যটা হলেই প্রেজেন্ট পার্টিসিপল, না হলেই কি জিরান্ড। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমি আরো একটা, মানে এটা হচ্ছে আমাদের জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল পার্ট 1। আমি এভাবে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে ভিডিও দিব টোটাল 3টা। কয়টা? 3টা। এবং আশা করি এই 3টা থেকে 4টা ভিডিও যদি তোমরা ভালো করে দেখো, আর তোমাদের জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে। আসসালামু আলাইকুম।